আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন লড়াইয়ের ময়দানে আবারও কি বাংলা উত্তাল হবে? আবারও কি বাংলাতে সেই পুরনো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে? যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছিল সিপিআইএম, দেখেছিলেন জ্যোতি বসু, দেখেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, এখন কি শুভেন্দু অধিকারীকেও সেই মমতা বন্দ্যোপাধ্যায়েরই মোকাবেলা করতে হবে? আর এই যে হালি শহরের ঘটনা উত্তর চব্বিশ পরগনায়, সেই ঘটনা কি পুরনো মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার জাগিয়ে তুলবে? এবং এইটা কি বাংলার রাজনীতিতে, এমনকি ভারতের রাজনীতিতে পর্যন্ত টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে? বন্ধুরা খেয়াল করবেন, এখন যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে এতদিন ধরে মনে হচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত পক্ষে 6 মাস অপেক্ষা করবেন, বাংলার রাজনীতিকে দেখবেন, বিজেপিকে সময় দেবেন, সরকারের বিভিন্ন কর্মকাণ্ড ভালোভাবে পর্যবেক্ষণ করবেন, করে তারপর গিয়ে তিনি হয়তো ময়দানে নামবেন। এর আগে পর্যন্ত মাঝে মাঝে ফেসবুক লাইভ করবেন আর ছোটোখাটো যে কোনো অ্যানুয়াল প্রোগ্রাম সেগুলোতে যাবেন। কিন্তু হালি শহরে যে ঘটনাটা ঘটলো, তৃণমূল কর্মীর পুলিশি হেফাজতে মৃত্যুর এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যাওয়া এবং তার গাড়িতে আক্রমণ করা, তাকে চোর চোর স্লোগান দেয়া, তাকে মানে জনসমক্ষে হেয় করার চেষ্টা করা, অপমান করার চেষ্টা করা, এই সমস্ত যে ঘটনাগুলো ঘটলো, সেই ঘটনাগুলোর পরে মমতা বন্দ্যোপাধ্যায় কি ওই যে 6 মাসের যে একটা সময়সীমা, সাধারণত সব দলই এটা করে থাকে, যে কোনো জায়গাতেই বিধানসভা নির্বাচন হলে পরে মানুষ ধরে নেয় যে 6 মাস নতুন সরকারকে দিতে হবে। 6 মাস ধরে নতুন সরকার কি সিদ্ধান্ত নেয়, কি ধরনের কাজকর্ম করে, মানুষ তার কাজকর্মে কি ধরনের প্রতিক্রিয়া দেয়, এ সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে তারপর ধীরে ধীরে ময়দানে নামা হবে। তো এখন কি তিনি সেটাকে 3 মাসে নামিয়ে আনবেন? যদি আমরা মে মাসের 4 তারিখ থেকে ধরি, তাহলে মে, জুন, জুলাই, আগস্ট, 3 মাস। এই 3 মাস হয়েছে, 3 মাসের পরে আরও তো 3 মাস থাকার কথা 6 মাসের সময়সীমার মধ্যে। কিন্তু এখন কি তিনি তার ওই পুরনো রূপ আবার দেখাতে শুরু করবেন? এইটা এখানে একটা ইম্পর্টেন্ট আলোচনা রয়েছে। সেটা হলো কি, যে খেয়াল করে দেখবেন হালি শহরে যে তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে, এখন হত্যা হয়েছে কিনা বা কি হয়েছে অ্যাকচুয়ালি সেটা তদন্ত করে তদন্তের রিপোর্ট এলে পরে বলা ঠিক হবে। যাই হোক, মৃত্যু যে হয়েছে পুলিশি হেফাজতে, সেই মৃত্যুর ঘটনার পরে সেখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিনিধি পাঠাতে পারতেন, অভিষেক ব্যানার্জিকে পাঠাতে পারতেন, অথবা কুণাল ঘোষ, দোলা সেন, তারপর কল্যাণ ব্যানার্জি, এদেরকে নিয়ে একটা টিম বানিয়ে তিনি তাদেরকে পাঠাতে পারতেন। সব জায়গাতে তো আর তার পক্ষে যাওয়া সম্ভব না, তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি দলের সর্বাধিনায়িকা, তিনি দলের সুপ্রিমো, সমস্ত কিছুই তিনি, তারপরে আর কেউ নাই। সুতরাং তিনি ইচ্ছে করলেই অন্যান্য অনেক জায়গার অনেক কিছুর মতন এখানেও তার প্রতিনিধি দল পাঠাতে পারতেন। কেন তিনি সেটা করলেন না? তিনি নিজে কেন গেলেন? তার পেছনে কি তার কোনো বৃহৎ পরিকল্পনা রয়েছে? অর্থাৎ তিনি কি বুঝতে পারছেন যে তার এখনই ময়দানে নামা দরকার, এবং তিনি গেলে পরেই, তিনি ময়দানে নামলে পরেই এটা বিরাট বড় ইস্যুতে পরিণত হবে? কারণ আপনারা খেয়াল করেছেন যে আচ্ছা, তার আগে আমি একবার আমার এআই এজেন্ট কি বলেছে সেটা একটু জানিয়ে। এআই এজেন্ট বলেছে পয়েন্টগুলো, কারণ অনেকেই হয়তো জানেন না, আমার তো দর্শক বিভিন্ন জায়গা থেকে আছে, সারা পৃথিবীর 30-40টা দেশ থেকে আমার দর্শকে থাকেন, তো তার কারণে আমি একবার জানিয়ে দিই যে সাধারণ ইনফরমেশনগুলো। যে আপনার 9 তারিখ গতকালকের ঘটনা, আপনার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা, পাথর ও জুতো নিক্ষেপের ঘটনা ঘটেছে উত্তর চব্বিশ পরগনার হালি শহরে। তো এটা হলো কি, উত্তর চব্বিশ পরগনার হালি শহরে তৃণমূল কর্মী বীরজু কেউটের বাসভবনের নিকটবর্তী এলাকায় ঘটনাস্থল, এআই এজেন্ট বলছে। আমার সমস্ত যারা দর্শকরা আছেন বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন দেশ থেকে, তারা যাতে জানতে পারেন মূল ঘটনাটা, তার জন্য বলে দিচ্ছি। কেন হামলা?
বলছে কাঁচরাপাড়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর জেনি শর্মার স্বামী ও তৃণমূল কর্মী বিরজু কেওট পুলিশ হেফাজতে মারা যান। নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে এবং সমবেদনা জানাতে মমতা বন্দ্যোপাধ্যায় হালি শহরে যান। এলাকায় পৌঁছালে প্রচণ্ড বিক্ষোভের সৃষ্টি হয় এবং তার কনভয় ঘেরাও করা হয়। কি ঘটেছিল এবং কারা জড়িত? বলছে বিক্ষোভকারীরা তার গাড়ি ঘিরে ধরে চোর ও ডাকাত রানী স্লোগান দেয়। গাড়ির কাজ লক্ষ্য করে ইট পাটকেল বড় পাথর কাদা পানির বোতল মানে জলের বোতল ও জুতো ছুঁড়ে মারা হয়। এতে গাড়ির কাছে আঘাত লাগে। বলছে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল নেতৃত্বের অভিযোগ বিজেপির মদতপুষ্ট বহিরাগত দুষ্কৃতী বা লুম্পেন বাহিনী, আগে হারমাদ বাহিনী বলা হতো সিপিএম এর সময়ে, সিপিএম এর যারা সেই সময়ের যারা দুষ্কৃতী হতো আর কি, তাদেরকে তৃণমূলী নাম দিয়েছিল হারমাদ। এই হারমাদটা ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল। এরপরে সিপিএম এর অনেক মানে পার্টির বড় নেতাকে পর্যন্ত এইরকম হারমাদদের নেতা বা হারমাদ টারমাদ বলা হতো, এগুলি প্রচলনে চলে এসেছিল। এবার লুম্পেন বাহিনী নামটা নিয়ে আসা হয়েছে। লুম্পেন বলতে তো আপনারা সবাই জানি, আমরা সবাই জানি। এবার লুম্পেন বাহিনী হিসাবে এই দুষ্কৃতীদের যারা আক্রমণকারী তাদেরকে নাম দেওয়া হয়েছে। পরিকল্পিতভাবে তার ওপর প্রাণঘাতী হামলা চালিয়েছে। পুলিশের উপস্থিতিতেই এই ঘটনা ঘটে এবং পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে তিনি দাবি করেন। বিজেপির বক্তব্য হলো, বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই হামলায় তার দলের জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন এবং যে কোনো ধরনের হিংসাত্মক আচরণের নিন্দা জানান। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় এটি কোনো রাজনৈতিক হামলা নয়, বরং স্থানীয় জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ। গাড়ির জানালা বন্ধ থাকায় তিনি বড় ধরনের শারীরিক আঘাত থেকে রক্ষা পান বলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের নেতারা জানিয়েছেন। এবার কথা হলো যে এইটা তো ঠিক আছে, বিজেপি তো দায় নেবে না। বিজেপি যেহেতু রুলিং পার্টি, সে দায় নিলে তার বদনাম হবে। তার পক্ষে এত বড় ঘটনার এবং মমতা বন্দ্যোপাধ্যায় যার পরিচিতি দেশের বাইরে তো অবশ্যই রয়েছে, দেশের ভেতরে আনাচে কানাচে রয়েছে, যার কোনো একটি স্টেটমেন্ট মুহূর্তে সারা দেশে ভাইরাল হয়ে যায়, যার ভবিষ্যৎ পরিকল্পনা সারা দেশের মানুষ জানতে চায়, যার সমর্থনে দেশের অন্যান্য বড় বড় দলগুলো পর্যন্ত রয়েছে। তো সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর যদি কোনো আক্রমণ হয় বা তাকে নিয়ে যদি কেউ বাজে কথা বলে মানে বড় পদের থেকে, তাহলে সেটা তো স্বাভাবিকভাবেই আপনার বিরাট প্রচার পাবে। তো স্বাভাবিকভাবেই বিজেপি তার দায় নিয়ে মানে সরিয়ে নিয়েছে। কিন্তু বিজেপির নেতারা যারা এই ঘটনা করেছে তাদেরকে প্রচণ্ড কড়া হুঁশিয়ারি দিয়েছে, অ্যাকশন নেওয়া হবে, এরকম বিভিন্ন কথা আমি শুনলাম। বিভিন্ন নেতাদের আপনার স্টেটমেন্ট শুনলাম। আবার শুভেন্দু অধিকারীরও স্টেটমেন্ট শুনলাম। শুভেন্দু অধিকারী এই যে চোর চোর স্লোগান দেওয়া হয়েছে, এটাকে আগের ঘটনা বিভিন্ন অভিযোগ মানে যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময়ের অভিযোগের সঙ্গে রিলেট করে তিনি খোঁচা দেওয়ার চেষ্টা করেছেন। এবং দেখা গেছে যে পুলিশের বিরুদ্ধে কিছু কিছু অ্যাকশন নেওয়ার কথা হচ্ছে এবং পুরো ঘটনাটাতেই খুব কঠোর ব্যবস্থার কথা বলা হচ্ছে, এরকম নানান কিছু বলা হচ্ছে, ময়দানে অনেক কিছু বলা হচ্ছে। কিন্তু এগুলোকে আমরা সাইড রাখি। ঘটনা ঘটে গেছে। একটা ঘটনা ঘটেছে যে বিরজু কেওটের পুলিশি হেফাজতে মৃত্যু, আর একটা ঘটনা হলো এর পরে তার পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রান্ত। এ হলো দুটো মেজর ঘটনা। এবার প্রথম যে ঘটনাটা, এই ঘটনাটা কিন্তু আপনার এত ব্যাপকভাবে সারা ভারতবর্ষে পরিচিতি পেত না, পাইনি। আমাদের দেশের মিডিয়া সেটাকে নিয়ে মানে সেই রকম ভাবে সংবাদ করেনি যেরকম ভাবে এর আগে তৃণমূল ক্ষমতায় থাকার সময়ে যে কোনো ঘটনাকে সারা ভারতবর্ষের মিডিয়া মানে যেগুলোকে আপনারা গদি মিডিয়া বলেন, আমি ভক্ত মিডিয়া বলি, যেগুলো মূলত মানে মিডিয়া হিসেবে নিজেদের পরিচয় দেওয়ার যোগ্যতা অ্যাকচুয়ালি হারিয়ে ফেলেছে, সেগুলো দিন রাত আপনার ব্যাপকভাবে সংবাদ করতো, ঝাঁপিয়ে পড়তো একেবারে যেন তারা বিজেপির ক্যাডার। সেই রকমভাবে রাজনৈতিক কর্মীর মতন সাংবাদিকরা ঝাঁপিয়ে পড়তেন। প্রত্যেকটি চ্যানেলে আপনার হাত পা ছুঁড়ে ছুঁড়ে আপনার ইয়ে করা হতো, বিশ্লেষণ করা হতো। তো এইগুলি সবই হতো। প্রধানমন্ত্রীও অনেক সময়ই দিল্লি থেকে ফোন করে কখনো আপনার টুইট করে বার্তা দিতেন। মানে এত ব্যাপকভাবে সেগুলোকে তুলে ধরা হতো যে একদিকে মিডিয়া বাহিনী লাগিয়ে দেওয়া হতো
একদিকে বিভিন্ন রাজ্য থেকে নেতাদেরকে পাঠিয়ে দেওয়া হতো বাংলাতে, আরেকদিকে প্রধানমন্ত্রী নিজে আপনার বার্তা দিতেন, ফোন করতেন, টুইট করতেন, এই সমস্ত কিছুই হতো। কিন্তু এখন সেই ভক্ত মিডিয়া এগুলোকে নিয়ে আর সেরকম ভাবে ঝাঁপায় না। এখন প্রধানমন্ত্রীর ফোন আসার কোনো কারণই নাই, প্রধানমন্ত্রীর টুইট করার কোনো কারণই নাই। বিভিন্ন রাজ্য থেকে দিল্লির আপনার বিজেপি নেতাদের বাংলায় আগমনের এগুলো নিয়ে আন্দোলনের প্রশ্নই নাই, যেহেতু তারা ক্ষমতায় আছে। ক্ষমতায় না থাকলে একটা রাজনৈতিক দলের একরকম চেহারা থাকে, একরকম ভূমিকা থাকে, আর ক্ষমতায় চলে এলে পরে আরেক রকম ভূমিকা। তো প্রধানমন্ত্রী যা করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী যা করেছেন, পুরো বিজেপির সংগঠন যা করেছে, বিভিন্ন কেন্দ্রীয় বাহিনী যা করেছে, সমস্ত কিছু তো বিজেপিকে ক্ষমতায় আনার জন্য, তৃণমূলকে সরিয়ে বিজেপিকে ক্ষমতায় আনার জন্য। বাংলার মানুষের জন্য চিন্তা করে কারোর রাতের ঘুম কখনোই নষ্ট হয়নি। নষ্ট হয়ে থাকলে তা হয়েছিল বিজেপিকে ক্ষমতায় আনার জন্য। তো সুতরাং ক্ষমতায় যেহেতু একবার নিয়ে আসা হয়েছে, এবং তাদের দ্বারাই একসময় অভিযুক্ত মানে তৃণমূলের নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সহকর্মীকে পরবর্তী সময় তারা মুখ্যমন্ত্রী বানাতে পেরেছেন, সেহেতু তারা এখন খুশি, এখন তারা সফল, সাকসেসফুল। তো সুতরাং এগুলোকে তারা সংবাদ করবে না, মানে ইস্যু বানাবে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেখলেন যে এইভাবে যদি বিরজু কেওটের ঘটনাটা তৃণমূলের জাস্ট একজন প্রতিনিধি দলকে পাঠিয়ে দিয়ে আপনার হ্যান্ডেল করা হয়, তাহলে এটা বড় ইস্যু হবে না। বড় ইস্যু হওয়ার এবং সর্বভারতীয় মানে মিডিয়া এবং সর্বভারতীয় পলিটিশিয়ানদের দৃষ্টি আকৃষ্ট করতে হলে একমাত্র রাস্তা কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ময়দানে নেমে আসা, নিজের সেখানে যাওয়া, নিজে সেখানে ঝুঁকি নেয়া। তো তিনি যখন এইটা বুঝলেন, এবং তিনি গত কয়েক দিনে মানে 3 মাসের মধ্যে তিনি অনেকটাই মানসিকভাবে আপনার ঘুরে দাঁড়িয়েছেন, এটা তার চেহারা দেখলে পরে বোঝা যায়। তো তিনি ঠিক করলেন যে তিনি নিজে যাবেন সেখানে। তিনি জানেন, আমার ধারণা আর কি আমি বলছি, তিনি জানেন এটা, এত বড় পলিটিশিয়ান, তিনি এটা জানেন না যে তাকে অপমান করার চেষ্টা করা হবে, তাকে নানান রকম ভাবে শারীরিক আক্রমণ করা হবে, এটা মনে করেছিলেন কিনা বুঝি না। তবে অন্ততপক্ষে তাকে যে অপমান করা হবে, করার চেষ্টা হবে, এটা তিনি বুঝতেন। এত বছরের অভিজ্ঞতা সম্পন্ন নেত্রী, যার এত জনপ্রিয়তা, আজকের দিনে মুখ্যমন্ত্রিত্ব হারানোর পরেও যার জনপ্রিয়তা, যিনি 1 নম্বরে আছেন, তিনি এগুলো বোঝেন না? তিনি সব বোঝেন। তো বুঝে শুনেই তিনি সেখানে আপনার সেখানে গেছেন। তিনি জানেন যে তার সঙ্গে যাই হবে, তার সঙ্গে যত বাজে ব্যবহার হবে, তত বেশি করে এটা মানুষের দৃষ্টিতে আসবে। তার যত বেশি অপমান হবে, তার উপরে যত বেশি আক্রমণ হবে, ভার্চুয়াল আক্রমণই হোক আর ফিজিক্যাল আক্রমণই হোক, যে ধরনের আক্রমণই হোক না কেন, তত বেশি করে এটা বড় ইস্যুতে পরিণত হবে। এবং এইটা একটা সময়ে সারা ভারতবর্ষে এটা আলোচনার বিষয়বস্তু হয়ে যাবে। শুধুমাত্র একটাই শর্ত, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেখানে যেতে হবে। আর এছাড়া তার দলের যে কর্মীরা আছে, তার দলের যে সমর্থকরা আছে, যারা আবার ঘুরে দাঁড়ানোর জন্য অস্থির হয়ে রয়েছে, একদম উদ্গ্রীব হয়ে রয়েছে, একটা বিরাট অংশ রয়েছে এরকম। আর 21শে জুলাইয়ের প্রোগ্রামে তার একটা দারুণ ঝলক সারা ভারতবর্ষ দেখেছে, যেখানে তার সভাকে 2,500-3 হাজারের মধ্যে সীমাবদ্ধ রাখার কথা বলা হয়েছিল। সেখানে কেউ বলছে 25-30 হাজার লোক হয়েছে, কেউ বলছে 50,000 মতো লোক হয়েছে, নানান জন নানান রকম ভাবে বলছে। তো যাই হোক না কেন, সংখ্যাটা যে বিশাল ছিল সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। এখনকার ক্যামেরাতে সমস্ত কিছু ধরা পড়ে, বলে সোশ্যাল মিডিয়াতে অজস্র ভিডিও এসেছে, দেখা গেছে অনেক দূরে দূরে পর্যন্ত মানুষের ভিড়। আর উন্মাদনা তো বলার অপেক্ষা রাখে না, বোঝাই যায়নি যে তারা বিরোধী দল না শাসক দল। তো এইরকম একটা অবস্থার পরিপ্রেক্ষিতে তিনি এটা বুঝতে পারছেন যে তার যারা সমর্থক, তারা আবারও ময়দানে নামতে চায়। তাদের মধ্যে যারা ইয়াং রয়েছে, ইয়াং জেনারেশন, যারা 11-র আগে লড়াই করতে পারেনি, 11-র আগের সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা দেখতে পায়নি, মানে তখন তারা যেহেতু ছোট ছিল, তাদের তখন রাজনীতি করার বয়স হয়নি, একটা বিরাট অংশ রয়েছে, তাদের তখন সেগুলো সম্বন্ধে অত আপনার ধারণা ছিল না, বা তারা হয়তো তখন বুঝতেই পারেনি যে তারা নিজেরাও একদিন রাজনীতি করবে। এখন তাদের কাছে একটা সুযোগ এসেছে যে তারা বিরোধী নেত্রী মমতা ব্যানার্জির অধীনে তার নেতৃত্বে রাজনীতি করার, অর্থাৎ যে সৌভাগ্যটা আপনার শুভেন্দু অধিকারীর হয়েছিল, শুভেন্দু অধিকারীর বাবার হয়েছিল, তারপর শুভেন্দু অধিকারীর ভাইয়ের হয়েছিল, অর্জুন সিংয়ের হয়েছিল, সজল ঘোষের হয়েছিল, আরো অনেক বিজেপির বর্তমান নেতা, বিজেপির যারা, তাদের অনেকেরই হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনীতি করার, লড়াই করার।
এবং যার কারণে তারা একটা বড় পরিচিতি পেয়েছিলেন, যার কারণে তারা বাংলার রাজনীতিতে একটা বড় জায়গায় উঠে আসতে পেরেছিলেন সেই লড়াইয়ের কারণে। এবার তাদের কাছেও মানে বর্তমান তৃণমূলের যে তরুণী নেতা নেত্রীরা রয়েছেন বা কর্মী সমর্থকরা রয়েছেন, তাদের কাছেও সিমিলার সুযোগ এসেছে। তারাও এখন তাদের কাছে জীবন্ত কিংবদন্তি মমতা ব্যানার্জির নেতৃত্বে তারা ময়দানে ওই ঝুঁকিপূর্ণ লড়াইটা তারা লড়ার মতো তাদের কাছে সুযোগ এসেছে। ফলে এইটা তিনি বুঝতে পারছেন। আর সোশ্যাল মিডিয়াতে যে তার জনপ্রিয়তা অক্ষুণ্ণ রয়েছে, এটা সোশ্যাল মিডিয়াতে অন্ততপক্ষে তার ফেসবুক পেজ, তারপর তার আপনার এক্স মানে টুইটার অ্যাকাউন্ট, সেগুলোর মানে পোস্টের নিচের দিকে নজর রাখলে পরে বোঝা যায় তার যে দর্শক সংখ্যা, তার যে লাইকের সংখ্যা, তার প্রতি ইতিবাচক যে রিয়াকশনের সংখ্যা, এগুলি দেখলে পরে পরিষ্কার বোঝা যায় যে তার মানুষের সামনে জনপ্রিয়তা তার বিন্দুমাত্র কমেনি, বরং এটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। কেন? কারণ হলো মানুষ যে রাজ্য সরকারের ওপর সন্তুষ্ট না, তার কথা এখন বিজেপির ভক্ত মিডিয়াগুলো বলছে। আমি আজকে সকালবেলায় আরামবাগের একটি ইউটিউব চ্যানেলের বক্তার সাংবাদিকের বক্তব্য শুনছিলাম। তিনি নিজে, হ্যাঁ এটা ঠিক যে তার চ্যানেলে প্রচুর দর্শক থাকে এবং তার চ্যানেলে আগে তিনি তো বিজেপির হয়ে কথা বলেন, তিনি তো মূলত বিজেপির প্রোপাগান্ডার জন্যই কাজ করেন এবং এই নিয়ে তিনি নিজেও বোধহয় রাগটা গুড়গুড় করেন না, তিনি নিজেও এটা খোলসা করেই বলে দেন এবং তিনি তৃণমূলের বিরুদ্ধে বিজেপির পক্ষে কাজ করেন, এটা মানে বলতে মানে তিনি কখনো বোধহয় সংকোচও করেন না। তো তিনি নিজে বলছিলেন যে সরকারের বিরুদ্ধে ক্ষোভ জন্মে গেছে, এখন বিজেপির ব্যাপক তোলাবাজি চলছে, দিকে দিকে যা খুশি তা চলছে, কোনো নিয়ন্ত্রণ নাই। তারপর লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাওয়ায় অনেক মানুষ অসন্তুষ্ট, অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ায় বিরাট অংশের মহিলারা অসন্তুষ্ট, নানান দিক থেকে ক্ষোভের কথা, যন্ত্রণার কথা, মানুষের সমালোচনার কথা, মানুষের সরকারের নিন্দা করার কথা, বা মানুষ যে বিজেপির বিরুদ্ধে চলে যাচ্ছে, বিজেপির যে এখন আর সেই ক্রেজ নাই বরং উল্টো দিকে বইছে, এই সমস্ত কিছু তিনি সেখানে বর্ণনা করছিলেন। আমি খুব ভালো করে বসে বসে সেটা শুনলাম। কেন শুনলাম? এই কারণে যে তার কথা, তার যে অভিজ্ঞতাটা, সেই অভিজ্ঞতাটা খুব ইম্পর্ট্যান্ট এখানে। কারণ তিনি নিজে বিজেপির ভক্ত, তিনি মারাত্মকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী, মারাত্মকভাবে তিনি তৃণমূলের বিরুদ্ধেই কথা বলেন। তো তার এখানে তাছাড়া আর একজন বিজেপি নেতা, যিনি বিজেপির ক্যান্ডিডেটও হয়েছিলেন এবং তিনি সাংবাদিকতাও করেছিলেন, সিনিয়র ব্যক্তি, তো তারও আমি আজকে বক্তব্য শুনলাম। সেখানে তার বক্তব্যের মধ্যেও কিন্তু আমি এই ক্ষোভটা পেলাম, মানে এই ধারণাটা পেলাম যে তিনিও মনে করছেন যে সরকারের দিক থেকে মানুষ মুখ ফেরাতে শুরু করে দিয়েছে। তো এইটা যদি এরা বুঝতে পারেন, তাহলে মমতা ব্যানার্জি বোঝেন না, তৃণমূলের নেতারা বোঝেন না, কুণাল ঘোষ বোঝেন না, কল্যাণ ব্যানার্জি বোঝেন না, দোলা সেন বোঝেন না, এরা যারা পোর খাওয়া, এরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দুঃসময়ের সঙ্গী, এখন তো দুঃসময় চলছে, এখন তো তারা সঙ্গে রয়েছেন, তারা ওই সময়েও 11-র আগের যে দুঃসময়টা ছিল তখন তারা সঙ্গী ছিলেন, তখনও তারা ফাইট করেছিলেন। আর ওই দুঃসময়ে ফাইট করার কারণেই তারা এখনও যখন দুঃসময় এসেছে তখনও তারা ফাইটেই আছেন। আর মদন মিত্র অ্যাকচুয়ালি ফাইটেই ছিলেন, কিন্তু তার পরিবারকে রক্ষা করার জন্য তিনি চলে যেতে বাধ্য হয়েছেন, এরকমটা বলা হচ্ছে। তো এখন এরা সবাই বুঝতে পারছেন, বুঝতে পেরে তারা মূলত বার্তা দিয়েছেন যে মমতা ব্যানার্জি আবারও ময়দানে নামার জন্য রেডি হয়ে গেছেন। এখন আমি জানি না এটা যে তিনি এই এখন থেকেই ময়দানে ক্রমাগত ঘন ঘন আসতে থাকবেন, লড়াই আন্দোলন শুরু করবেন কিনা, এটা তো তিনি যতক্ষণ ঘোষণা না দেবেন ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না। কিন্তু এইটা মনে হচ্ছে যে তিনি লড়াইয়ের জন্য জমি তৈরি, এইটা তিনি বুঝতে পারছেন, লড়াইয়ের জমি তৈরি হয়ে গেছে বাংলায়, এইটা তিনি বুঝতে পারছেন, মনে করছেন। আর এই কারণেই তিনি নিজে এখন ময়দানে নামতে শুরু করেছেন। আর তার নামার কারণে শুভেন্দু অধিকারী মানে মানে চিন্তিত যে হয়েছেন, তার চেহারা দেখলে পরে বোঝা যাচ্ছে। শ্রমিক ভট্টাচার্য যে চিন্তিত হয়েছেন, এটা তাদের চেহারা দেখলে পরে বোঝা যাচ্ছে। কারণ তারা জানেন এটা যে এই ভদ্রমহিলা যদি নিয়মিত ময়দানে নামেন, তাকে সামাল দিয়ে আর কি চারটিখানি কথা। আর যেহেতু মানুষ বিজেপির ওপরে অসন্তুষ্ট হয়ে গেছে, আর এটা সর্বভারতীয় রাজনীতিতেও দেখা যাচ্ছে। ককরোচ জনতা পার্টি মানে জেনজিদের যে আন্দোলন হয়েছে দিল্লিতে, সেই আন্দোলনে তৃণমূলও অংশীদার ছিল, বারবার গেছেন সেখানে তৃণমূলের নেতা নেত্রীরা। আপনার মহুয়া মৈত্র তো বারবারই গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও ফোন করে তাদেরকে সমর্থন জানিয়েছেন, আরও অন্যান্য দল, কংগ্রেস সব দলই তো সেখানে তাদের প্রতিনিধি পাঠিয়েছে।
এবার কথা হলো সেই কক্সবাজার জনতা পার্টির আন্দোলনে, জেনজিদের আন্দোলনে আপনার তারা সবাই সমর্থন করে রেখেছিল এবং সেটা সফল হওয়ার কারণে তো ওই জেনজিরা যেমন উজ্জীবিত, কক্সবাজার জনতা পার্টি যেমন উজ্জীবিত, ঠিক তেমনি বিরোধী দলগুলোও তো উজ্জীবিত। তাহলে এইটা তৃণমূলের বাংলার যে সমর্থক কর্মী যারা বা অন্য সাধারণ মানুষ যারা গত নির্বাচনে বিজেপিকে ভোট দিয়েছিল অন্নপূর্ণা যোজনায় 3,000 টাকা পাবে বলে, বা বেকার যুবক যুবতীরা ভোট দিয়েছিল প্রচুর চাকরি হবে বলে, অথবা ভাতা পাবে বলে, তাদের মধ্যে তো হতাশা শুরু হয়ে গেছে। এবার এদের কাছেও ওই যে জেনজি আন্দোলনটা, সেইটাও তো একটা বড় বার্তা নিয়ে এসেছে। তারাও তো প্রভাবিত হয়েছে, তারাও তো এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে সমস্ত খবরাখবর রাখেন, তারাও তো বুঝতে চেষ্টা করেন যে দেশ কোন দিকে যাচ্ছে। তো যেহেতু সবটা সিচুয়েশনই বিজেপির বিরুদ্ধে যাচ্ছে, প্রধানমন্ত্রী নিজে বারবার এখন জেনজিদের অ্যাড্রেস করার জন্য রিল বানাচ্ছেন, নানানভাবে বার্তা দেওয়ার চেষ্টা করছেন এবং মানে তার সরকারের মন্ত্রীদেরকে পর্যন্ত তিনি নানান ধরনের ইনস্ট্রাকশন দিচ্ছেন যাতে মানুষের সঙ্গে যাতে কমিউনিকেশন যেটা একরকম ভেঙে পড়েছে সেটাকে আবার মানে পুনঃস্থাপিত করার জন্য এবং তার দলের সঙ্গে সাধারণ মানুষের যে দূরত্ব তৈরি হয়েছে সেটাকে কমে আনার জন্য চেষ্টা শুরু করে দিয়েছেন। তো এইগুলো থেকে দেখে সাধারণ মানুষ বুঝতে পারছেন যে দল বেকায়দায় পড়েছে, জেনজিরা আন্দোলন করে এদের ভিতটাকে নাড়িয়ে দিয়েছেন। এবার যেটা দিল্লির সফল আন্দোলনের যে প্রভাব ভারতবর্ষের অন্যান্য রাজ্যে পড়বে, তার প্রভাব কি বাংলায় পড়বে না? বাংলা ব্রিটিশের বিরুদ্ধে মানে সব ধরনের আন্দোলনে ভীষণ বড় ভূমিকা পালন করেছিল, মানে বাংলা আন্দোলনেরই লড়াইয়েরই ভূমি হিসেবে চিহ্নিত সারা ভারতবর্ষে। সেই বাংলার মানুষ বুঝবে না এটা, বাংলার নেতা নেত্রীরা বুঝবে না? ডেফিনেটলি বুঝবে, আর বুঝবে বলেই তারা মনে করতে শুরু করেছেন যে বোধ হয় 6 মাস অপেক্ষা করার দরকার নেই, তার আগেই ময়দান কাঁপানো শুরু করে দেওয়া দরকার, কারণ জমিটা প্রস্তুত হয়ে গেছে। আর প্রস্তুত হয়ে গেছে মনে করছেন এই কারণে যে সরকার অনেক ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছে না, সরকার অনেক ব্যাপারে মানে ওই যে ক্ষমতায় আসার আগে নেতারা যে ধরনের কথা বলছিলেন ক্ষমতায় আসার পরে তার সঙ্গে মিল রাখতে পারছেন না। আবার সরকারের মন্ত্রী নেতারা এরাই তো বলছেন যে ব্যাপকভাবে তোলাবাজি শুরু হয়েছে, ব্যাপকভাবে মানুষের উপরে যন্ত্রণা দেওয়া শুরু হয়েছে। দলের বিধায়ক বলছেন, দলের সভায় বলছেন, মন্ত্রী বলে দিচ্ছেন মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে নানান রকম ভাবে। তারাও জানেন যে এগুলো না বললে মানে হবে না, এখন বললেও তো বিপদ, বললেও এটা আবার জনমত তৈরি করে দেয়, বিপক্ষে প্রতিপক্ষ শিবির বিরোধীরা খুশি হয়ে যায়। ফলে এগুলো একটা বিরাট বড় ভূমিকা পালন করছে। আর একটা হলো এই যে বিদ্রোহী এমএলএ এমপি যারা, এরা যে বিজেপির সঙ্গে মাখামাখি করছে, বিজেপির বিভিন্ন নেতারা একেবারে সাধারণ স্তরের নেতা থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত, এরা যে এই সায়নে ঘোষ টোষ এদের সঙ্গে যে দেখা করছেন, মিটিং করছেন, তারপরে ঋতব্রত এদেরকে সঙ্গে নিয়ে যে মিটিং টিটিং করছেন, আহ্লাদে আটখানা হয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ডান হাত বাম হাতকে তো আলাদা করা গেছে, তাকে দুর্বল করা গেছে, এইটা ভেবে যে আপনার নিজেদের পিঠ নিজেরাই চাপড়াচ্ছেন, এটাও তো মানুষের মনের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে। আর সবচেয়ে বেশি বিরূপ প্রতিক্রিয়া তো অ্যাকচুয়ালি বিজেপির কর্মীদের মধ্যে হয়েছে। বিজেপির কর্মীরাই তো সোশ্যাল মিডিয়াতে এসে তার বিরুদ্ধে বক্তব্য রাখছেন, বিজেপির কর্মীরাই তো এর প্রতিবাদ করছে। ফলে এর যে একটা বিরাট সাইকোলজিক্যাল লেভেলে, মনোবৈজ্ঞানিক স্তরে যে একটা বিরাট নেগেটিভ ইম্প্যাক্ট হয়েছে, এটা তো বলার কোনো অপেক্ষা রাখে না। ফলে বিজেপির কর্মীরা এখন তো লজ্জা পড়ে গেছেন যে কিছুদিন আগে পর্যন্ত যাদের হাতে তারা মার খেতেন, সেই তৃণমূলের নেতারা এখন তাদের এলাকাতে দাপিয়ে বেড়াচ্ছেন, মানে ভালো তৃণমূল হয়ে গিয়ে, এবং তারা বিজেপির নেতাদের সঙ্গে মাখামাখির কারণে তারা এখন বহাল তবিয়েতে, তারা এখন বিজেপির যে স্থানীয় নেতা তার চেয়ে অনেক বেশি গুরুত্ব পাচ্ছেন, তার দাপট তার প্রভাব অনেক বেশি। ফলে এবং তারা মনে করছেন বিজেপির কর্মীরা যে আগামী দিনে তারাই নির্দেশ দেবে, দলের নিয়ন্ত্রণ পুরোপুরি তারাই হাতে নিয়ে নেবে, দলের বড় বড় পদে চলে যাবে এবং বিজেপির পুরনো দিনের লড়াইয়ের দিনের কর্মীদেরকে তারাই শেখাবে বিজেপি কাকে বলে, তারাই বোঝাবে বিজেপি হলে কি করতে হয়, বিজেপি হলে কি করা উচিত না, ইত্যাদি ইত্যাদি ডুজ অ্যান্ড ডোন্টস তারাই বোঝাবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কে ছিলেন, তা কি কি করেছিলেন ইত্যাদি, বিজেপির রাষ্ট্রবাদ কি, বিজেপির হিন্দুত্ববাদ কি, এগুলো সব তারাই বোঝাবে। যারা কিছুদিন আগে বিজেপি দেখলে পরেই দৌড়ানি দিত, বিজেপি দেখলে পরেই ডান্ডা নিয়ে মারতে আসতো,
তারাই আর কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে তার সিলসিলা। বিজেপির কর্মীরা এখন সেই আতঙ্কে রয়েছে, সেই ভয়ে রয়েছে, ফলে তাদের মনের মধ্যে তো একটা লড়াই চলছে, তাদের মনের মধ্যে নানান ধরনের ধারণার মধ্যে সংঘর্ষ হচ্ছে, মনের মধ্যেই একটা যুদ্ধ হয়ে যাচ্ছে তাদের। ফলে এরাও তো আপনার একটা অগোছালো অবস্থাতে, ফলে দলটা অগোছালো অবস্থাতে, সরকার মানুষের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারছে না, তারপর নানান ধরনের ঘটনা ঘটছে, তারপর রাজ্যে বিরোধী দল, যে প্রধান বিরোধী দল, বিতব্যত কে তো আর বিরোধী দল হিসেবে বলা উচিত না, শাসক দলই বলা যেতে পারে একরকম ভাবে, এত বেশি মাখামাখি বিজেপির সঙ্গে। আর বিরোধী দলনেতার পদটা নিয়েও যেহেতু কোশ্চেন রয়েছে যে একজন বহিষ্কৃত ব্যক্তি কিভাবে বিরোধী দলনেতা হতে পারে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো যেহেতু রয়েছে, তো বিরোধী দল তো ডেফিনেটলি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। আর তৃণমূল কংগ্রেস বলতে তো আর এ কে তৃণমূল, বি তৃণমূল এরকম নাই, কারণ নির্বাচন কমিশন এখনো পর্যন্ত বলেনি এরকম। সুতরাং তৃণমূল বলতে তো একটাই, সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। তো এরা তো শক্তিশালী, আর শক্তিশালী বলতে কি এদের জনসমর্থন রয়ে গেছে, এদের কর্মী বাহিনী রয়ে গেছে, আর এদের কাছে সবচেয়ে বড় জিনিস হলো লিডারশিপটা রয়ে গেছে। লিডারশিপ বলতে কিন্তু পার্থভৌমিক ক্রমিক এদেরকে কিন্তু লিডার বলতে বোঝানো মানে একেবারেই বোঝা আর কোনো কারণই নেই। সায়নী ঘোষ, দে আর নট লিডার্স। তাদেরকে এতদিন এই কারণে লিডার বলে মনে হয়েছে যেহেতু তারা একজন বড় লিডারের অধীনে ছিল। আসলে তারা লিডার না, যখন খারাপ দিন এসেছে তখন বোঝা গেছে। লিডারের পরীক্ষা হয় খারাপ দিনে, ভালো দিনের লিডারের পরীক্ষা হয় না। লিডার পরীক্ষা দিতেই পারে না ভালো দিন, সুখের দিনে কোনো লিডার পরীক্ষা দিতে পারে না। লিডার যখন চ্যালেঞ্জ আসবে, যখন কঠিন অবস্থা আসবে, তখন সে তার নিজের অবস্থানে, নিজের আদর্শে, নিজের বক্তব্যে সে কতটা অটল থাকতে পারছে। তাকে খুব সহজে টলানো সম্ভব না তিনি অটল, অটল বিহারী বাজপেয়ী না, অটল কিনা তিনি, তার পরীক্ষার উপরে নির্ভর করবে যে আসলে তিনি লিডার কি লিডার না। তো যারা পালিয়ে গেছে, যারা একটু সুখের আশায়, একটু ভালো থাকার আশায়, একটু ভালো ভালো খাবার, ভালো ভালো আদর আপ্যায়ন, ভালো ভালো জায়গায় নিমন্ত্রণ, মন্ত্রীদের সঙ্গে একটু মিটিং টিটিং করার সুযোগ পাওয়া, একটু বড় বড় জায়গাতে গিয়ে ঘোরাঘুরি করা, এগুলির লোভ যারা সামলাতে পারেননি, আর যারা একটু ডিম ছুড়বে বলে, মানে একটা ডিম গায়ের মধ্যে ছুড়বে, এইটাতেই যারা এত আতঙ্কিত হয়ে গেলেন যে না বাবা সহ্য করা যাবে না, তারা তো লিডার হতে পারেন না। ফলে তারা ডিলার কিনা আমি জানি না, তারা ডিলার হিসেবে স্বীকৃত হবেন কিনা এটা আমি জানি না। কাদার টাদার যারা বলেন তারা বলেন, কিন্তু তারা লিডার না এটা গ্যারান্টি দিয়ে বলা যায়। একেবারেই এরা কেউ নেতা না, তাদেরকে অন্য কিছু বলা যেতেই পারে, লিডার অতি অবশ্যই না। লিডারের সংজ্ঞাতে তারা কোনোভাবেই পাশ করে না। তো এই কারণে এরা এরা বিরোধী না, এরা বিরোধী দল না, বিরোধী নেতাও না, কিছুই না। এরা বিরোধী নেতা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়ে গেছে। তো তিনি থেকে যাওয়াতে বিজেপির রাতের ঘুম 4 তারিখ থেকে আজকে কত, আজকের তারিখ মানে 10 তারিখ পর্যন্ত বিজেপি কিন্তু রাতে ঘুমাতে পারেনি। দল হিসাবে বলছি, দল বিজেপি কিন্তু রাতে ঘুমাতে পারেনি, কারণ সারাক্ষণ তার মাথার মধ্যে ঘোরাঘুরি করছে মমতা বন্দ্যোপাধ্যায় তো আছে না কোনো। যতই তার ডান বা সামনে পিছনের লোক আপনার সরিয়ে দেওয়া হোক না কেন, যতই প্রতিকূল পরিস্থিতি কৃত্রিমভাবে তৈরি করা হোক না কেন, তিনি একাই তো 100, তিনি একাই ময়দানে নামলে তো পুরো চিত্র পাল্টে যেতে পারে। তো এই কারণে এই ভয়টা যে তারা পাচ্ছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন। সোশ্যাল মিডিয়াতে যদি আমরা জনপ্রিয়তার গ্রাফ দেখি তাহলে পরিষ্কারভাবে তিনি 1 নম্বরে রয়েছেন, সব দিকে 1 নম্বরে রয়েছেন। দিকে দিকে ঘরে ঘরে মানুষ বলছেন যে এর চেয়ে তিনি ভালো ছিলেন, তিনি ভালো চালাতেন, তিনি মানুষকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন, নানা ধরনের সুযোগ সুবিধা দিয়েছিলেন তিনি। তার সময়ে আইন শৃঙ্খলা অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। সারা রাজ্যে কলকাতা তো ভারতবর্ষে সবচেয়ে বেশি নিরাপদ শহর হিসেবে স্বীকৃত ছিল। তো আর ডেভেলপমেন্ট প্রচুর হয়েছে, প্রচুর বিশ্ববিদ্যালয় হয়েছে, কলেজ হয়েছে, নানান ধরনের ইনস্টিটিউশন হয়েছে, নানান কিছুই তো হয়েছে। ফলে এখন মানুষ বলছে যে তিনি ভালো ছিলেন। ফলে এই যে একটা তার জন্য অনুকূল, বিজেপির জন্য প্রতিকূল যে পরিস্থিতি, এইটাকে বুঝে এখন মমতা বন্দ্যোপাধ্যায় কি একেবারে সরাসরি লড়াইয়ে নেমে যাবেন? আর যদি লড়াইয়ে নেমে যান এবং যদি ককরোচ জনতা পার্টি, জেনজি এদের সমর্থন যদি তার দিকে, মানে তরুণ সমাজের সমর্থন যদি ব্যাপকভাবে তার দিকে ঘুরে যায়, তাহলে বাংলার রাজনীতিকে আবার উত্তাল হবে। আর যদি উত্তাল হয়, যে উত্তাল রাজনীতি সিপিএম এর মতন অতীব সংগঠিত মনে রাখতে হবে, অতীব ক্ষমতাশালী দল সহ্য করতে পারেনি, সামলাতে পারেনি, তাকে বিজেপির মতো একটা ভঙ্গুর সংগঠন ডেফিনেটলি এটা কথাটা খেয়াল রাখবেন, ভঙ্গুর সংগঠন বিজেপির, অপরিপক্ক সংগঠন বিজেপির,
সিপিএম এর যে কোনো ক্যাডার, প্রশিক্ষিত ক্যাডারের কাছে আপনি ক্যাডারের সঙ্গে কথা বললে পরে বুঝতে পারবেন সে তার দলের প্রতি কতটা কমিটেড। সে তার দলের প্রতি অন্ধভক্তি দেখায় না, কিন্তু কমিটমেন্টে দেখায়। তার দলের পলিসি, তার দলের বক্তব্য, তার দলের নীতি, তার দলের আদর্শের প্রতি সে কমিটমেন্টে দেখায়, ব্যক্তির প্রতি অন্ধভক্তি দেখায় না। দেখবেন না যে সুজন চক্রবর্তীর কথা বলতে 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 রেগে মেগে যাচ্ছে, এরকম দেখবেন না। বা কোনো নেতার প্রতি অন্ধ আনুগত্য দেখাবে না, নেতার বিরোধিতা করবে না, নেতার সমালোচনা করবে না, কিন্তু অন্ধ তো দেখাবে না। কিন্তু বিজেপির দেখবেন যে শুধু মোদী ভক্তি দেখাবে, শুধু শুভেন্দু অধিকারী বাস উনি ভালো, উনি যা করেছেন ভালো, এইরকম মানে দেখায়। তো এইটা অপরিপক্কতা, রাজনৈতিকভাবে অপরিপক্কতার একেবারে মানে দারুণ মানে নিদর্শন আর কি। তো এই অপরিপক্ক ভঙ্গুর সংগঠন নিয়ে বিজেপি কি সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাকেল করতে পারবে? যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সিপিএম এর মতন পোক্ত সংগঠন, পোক্ত দল, পরিপক্ক দল এবং একটা শক্তিশালী আপনার সংগঠন নিয়ে সাংগঠনিক দল, তারা পর্যন্ত সামাল দিতে পারেনি। পারবে কি মনে হয় কি আপনাদের যে মমতা বন্দ্যোপাধ্যায় ময়দানে নামলে বাংলার রাজনীতি আবার উল্টো স্রোতে, উল্টো দিকে ঘুরতে শুরু করে দেবে? কমেন্ট বক্সটা রয়েছে, আপনারা আপনাদের কমেন্ট করতে থাকবেন, আমি দেখতে থাকবো।